হিজবুল্লাহ লেবানন ভিত্তিক ইরান সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠী, যাদের বিরুদ্ধে এখন পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। বছরের পর বছর ধরে লেবানন রাষ্ট্রের ভেতরে আরেকটি সমান্তরাল রাষ্ট্র বা স্টেট উইদিন আ স্টেট হিসেবে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে তারা। লেবাননের শীর্ষ নেতারা বহু চেষ্টা করেও হিজবুল্লাহকে থামাতে পারেননি। এমনকি ইসরায়েল তাদের পুরো সামরিক শক্তি খাটিয়েও কাবু করতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, হিজবুল্লাহ আসলে কতটা শক্তিশালী? আর নিজের দেশের ভেতরে থাকা একটি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে কেন বারবার ব্যর্থ হচ্ছে লেবানন? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। চলতি বছরের শুরুতেই লেবাননের শীর্ষ নেতারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি বড় উদ্যোগ নিয়েছিলেন। শুরু থেকেই অত্যন্ত ধীরগতির ও সতর্ক এই প্রক্রিয়াটি এখন পুরোপুরি থমকে গেছে। কারণ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলে মুহুর্মুহু হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলও লেবাননের ওপর তাদের সামরিক অভিযান কয়েক গুণ জোরদার করে। আর এই দুই পক্ষের সংঘাতের মাঝে পড়ে লেবানন আবারও এক গভীর সংকটে আটকে গেছে। ফলে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সম্ভাবনা আরও কমে গেছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে না পারার পেছনে সবচেয়ে বড় কারণটি হলো ইরান। গত এক বছরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি বড় যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও ইরানের ধর্মীয় শাসক গোষ্ঠী কিন্তু এখনও তেহরানের ক্ষমতায় শক্ত অবস্থানে রয়েছে। ভূ রাজনীতি গবেষকদের মতে এই যুদ্ধের ধাক্কায় মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব যদি একেবারে গুঁড়িয়ে দেয়া না যায়, তবে হিজবুল্লাহর অস্ত্র ফেলার কোনো কারণ নেই। হার্ভার্ড কেনেডি স্কুলের মিডল ইস্ট ইনিশিয়েটিভের ভিজিটিং স্কলার লিনা খতিব বলেন, হিজবুল্লাহকে দুর্বল করতে হলে লেবাননকে আসলে ইরানের রাজনীতিতে পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ হিজবুল্লাহর শক্তির মূল উৎস তেহরান। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক প্রকল্প পরিচালক হেইকো উইমেন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, লেবাননের সেনাবাহিনীর পক্ষে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অনেক কঠিন। কারণ এ ধরনের সিদ্ধান্তে সবার সম্মতি লাগে, আর লেবাননের রাজনীতিতে সেটা পাওয়া সহজ নয়। অথচ 2025 সালের শুরুতে যখন লেবাননের নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখন হিজবুল্লাহর নিরস্ত্রকরণকে তারা বেশ গুরুত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালামের মন্ত্রিসভা গত বছরের শেষ নাগাদ হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার পুরোপুরি বিলুপ্ত করার একটি অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছিলেন সেনাবাহিনীকে। কিন্তু সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভা যখন সেই প্ল্যান নিয়ে আলোচনায় বসে, তখন হিজবুল্লাহ সমর্থিত মন্ত্রীরা বৈঠক বর্জন করেন। তারা সাফ জানিয়ে দেন, হিজবুল্লাহ অস্ত্র ছাড়লে লেবানন ইসরায়েলের সামনে একদম অরক্ষিত হয়ে পড়বে। নিরস্ত্রীকরণে অগ্রগতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি ও লেবাননি কর্মকর্তারা দক্ষিণ লেবাননের একটি জাতিসংঘ ঘাঁটিতে নিয়মিত বৈঠক করেন। অক্টোবরে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে প্রায় 10,000 রকেট ও প্রায় 400 ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে। জানুয়ারিতে সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর অস্ত্র সরানোর প্রথম ধাপ শেষ হয়েছে। ইসরায়েল এটিকে ভালো শুরু বললেও যথেষ্ট নয় বলে মন্তব্য করে। আল জাজিরার দাবি, 2024 সালের আগে হিজবুল্লাহর কাছে প্রায় 1,30,000 রকেট ও ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হয়। সাথে হিজবুল্লাহর 20,000 থেকে 50,000 যোদ্ধা রয়েছে বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। কিন্তু গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা চালালো, তখন পুরো নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এক ঝটকায় ভেস্তে গেল। কিছুদিনের মধ্যেই হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে পাল্টা বড় হামলা চালিয়ে জানান দিল, তাদের অস্ত্রের গুদাম এখনও ফুরিয়ে যায়নি। উল্টো তারা এখন এমন সব অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে যা ঠেকানো আগের চেয়ে অনেক বেশি কঠিন। পাল্টা জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে বহু বেসামরিক মানুষ মারা গেছেন, জমি বেদখল হয়েছে, কিন্তু হিজবুল্লাহ দমেনি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তারা কোনোভাবেই অস্ত্র ছাড়বে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হেইকো উইমেনের মতে, লেবানন এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে।
হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রশ্নটি তারা এড়িয়ে যাবে নাকি সরাসরি মোকাবিলা করবে, এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে লেবাননের ভবিষ্যৎ। সব মিলিয়ে ইসরায়েলের হামলা, লেবাননের চাপ কিংবা আন্তর্জাতিক উদ্যোগ কোনোটি এখন পর্যন্ত হিজবুল্লাহকে অস্ত্র ছাড়তে বাধ্য করতে পারেনি। ফলে দেশটির সামনে প্রশ্ন একটাই, রাষ্ট্র শক্তিশালী হবে নাকি রাষ্ট্রের ভেতরের এই শক্তি আরও প্রভাবশালী হয়ে উঠবে।